অলকানন্দার নির্বাসন। লেখিকা মম সাহা। পর্ব সংখ্যা ৭। দামোদর গ্রামের পাশ দিয়ে বিশাল এক দিঘি স্রোতশূন্য হয়ে নিবিড়ভাবে অবস্থান করেছে। রোদের আলোতে দিঘির জল অপরূপ সুন্দর লাগে, একদম স্বচ্ছ পরিষ্কার। কিন্তু আকাশ বদলা হলেই দিঘির জলগুলো কালো কুচকুচে লাগে, কেমন কুৎসিত। দিঘির জলের এই পরিবর্তনকে গ্রামবাসীরা বহু বছর যাবৎ অলৌকিক কিছু ভেবে আসছে, যার জন্য তারা প্রায় প্রতি তিথিতে গঙ্গা পূজা করে। তাদের বিশ্বাস, অলৌকিক কিছু পূজা করলে তা কখনো আর হিংস্র হয়ে উঠতে পারে না বা বিপদ ঘটাতে পারবে না। শুধু তাই না, তারা এই দিঘির কয়েক প্রান্তে বিশাল ঘাটও নির্মাণ করিয়েছে জমিদার সুদর্শনকে বলে। একদিন ঘাট ছিল প্রচন্ড রাজকীয়। গ্রামের দক্ষিণ দিকে সে ঘাটটিকে পড়েছিল, জমিদার বাড়ির কাছাকাছি। বিরাট কারুকার্য শোভিত সেই ঘাট ছিল বিদেশি কোনো পাথরের। রাত হলেই যেন সেই পাথর থেকে আলো ছড়াতো। দামোদর গ্রামে সেটা পৃথিবীর অষ্টম আশ্চর্য হিসেবে ধরা হয়েছিল। এত সুন্দর জিনিস তারা এর আগে কখনোই দেখেনি যে। তাদের ধারণা দিঘির অলৌকিক বলে পাথরগুলো এমন আলো ছড়ায়। অথচ এটিকে বলা হয় মার্বেল পাথর, যার আলাদা নিজস্বতা আছে। কিন্তু গ্রামবাসীরা সেটা মানতে নারাজ। এই ঘাটের বিকেল হলে বিভিন্ন বাড়ি থেকে মেয়ে বউরা লুকিয়ে আসে। এত অসাধারণ দৃশ্য দেখার উত্তেজনা তাদেরকে দমিয়ে রাখতে পারে না কখনোই। আজ সেই দিঘির পাশ কেটে গঙ্গা পুজো অনুষ্ঠিত হচ্ছে। বিশাল আয়োজন হচ্ছে সে পুজোয়। এই দিনটাকে গ্রামের সকলেই এখানে উপস্থিত থাকে, এমনকি মেয়ে বউদেরও এতে উপস্থিত থাকা আবশ্যক। অলকানন্দারা এখানে এসেছে। যদিও সে নববিধবা, নিয়ম অনুসারে সন্ধ্যার পর তার ঘর ছেড়ে বাইরে যাওয়া উচিত নয়, কিন্তু অলকানন্দা এসব নিয়মে খুব কমই মান্য করে বলেই এখানে এসেছে। তার উপর তার একটা প্রয়োজনীয় কাজও আছে। তার মেজ বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়েও এখানে দায়িত্ব তার দারোগা বাবুর সাথে কিছু কথা আছে তার। আর সেই দারোগা বাবু আজ এই অনুষ্ঠানে যোগ দিবেন। বিশাল এক আয়োজনে মুখরিত দিঘির চারপাশ। চারিদিকে মশালের লাভার আগুন সেই মুখরিত পরিবেশ করছে উজ্জ্বল। অলকানন্দার পুরো পরিবার সহ পুজোতে আসতেই তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে গেল গ্রামের বেশিরভাগ মানুষ। কেউ বা বসার জায়গা করে দিল, কেউ বা এগিয়ে দিল জল, কেউ বা ব্যস্ত হতে শুরু করলো বাতাসে। অলকানন্দা চারপাশে চাইলেন। তার দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন অনেক মহিলাগণ। সদ্য বিধবা মেয়ে এমনভাবে সবকিছুতে নিজের আধিপত্য বিস্তার করেছে, এটা আবার কিছু নারী সহ্য হলো না। তাই তো কয়েকজন বয়োজ্যেষ্ঠ মহিলা এগিয়ে এলেন। তাদের শরীরে শোভা পাচ্ছিল নানা রকম গহনা, সবই স্বর্ণের। তারা এগিয়ে এসে প্রমাণ ঠুকল বিহারিণী মহলে। সকলের উদ্দেশ্যে সকলে সাদর প্রণাম গ্রহণ করল। তন্মধ্যে সম্ভ্রান্তশালী এক নারী সুরবালার উদ্দেশ্যে বলল, দিদি, আপনার পুত্রবধূ তো কয়েক মাস আগেই বিধবা হয়েছে, তাই না? সুরবালার মুখটা এতক্ষণ যাবৎ হাসি খুশি থাকলেও এ কথা শুনে সে কিঞ্চিত তিতিয়ে উঠল। সে ক্ষীণ করে জবাব দিল, হুম। তাহলে আপনার সদ্য বিধবা বউ এই রাতের বেলা এখানে উপস্থিত হয়েছে যে? যতই হোক নিয়মকানুন বলেও তো একটা কিছু আছে, তাই না? বিধবা মেয়েদের তো একটু বাছবাছাই মানতে হয়। অলকানন্দা মহিলার পানে চাইল। মহিলার চোখ মুখে কেমন নিবিড় ক্ষোভের ছায়া। অথচ অলকানন্দা মহিলাকে চেনে না। তবে তার জন্য মহিলার এমন আচরণের কারণে বা কে? নবনীর অলকানন্দার পাশেই ছিল। অলকানন্দার মনে জেগে ওঠা প্রশ্ন বুঝতে তার বেশি সময় লাগলো না। তাই তো সে একগাল হেসে অলকানন্দাকে প্রায় ফিসফিস করে বলল, তোমার শ্রেণীতে পড়ে প্রতিমা আছে না? প্রতিমার মাও নেই। অলকানন্দা আবার মহিলার ক্ষোভের কারণ বুঝলেন। শীতল কণ্ঠে বলল, ও। কিন্তু থেমে নেই মহিলা। সে একের পর এক ধর্মবাক্য পাঠ করেই যাচ্ছে। সুরবালা বিরক্ত হলেন, কপাল কুঁচকে বললেন, দিদি, যার ভালো সে বুঝে নেবে, তাই না? ভদ্রমহিলা উৎসাহ নিয়ে জ্ঞান বাক্য পাঠ করা সেখানেই থামিয়ে দিলেন। সুরবালার কথায় সে প্রায় বিরক্ত হয়ে বলল, দিদি, সময় থাকতে সামলান, না হয় পস্তাতে হবে। সুরবালা দেবী যেন গায়ে মাখলেন না সে কথা। তার ভাবভঙ্গিতে প্রশ্রয় না পেয়ে ভদ্রমহিলা মুখ বাঁকিয়ে চলে গেলেন। সুরবালা তা দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন যেন। কঠিন স্বরে বললেন, মানুষটা কেন যেন অন্যের ভালো সহ্য করতে পারে না রে, জানি না। সুরবালার কথাটা সহ্য হলো না পানকৌড়ির। সে মুখ বাঁকিয়ে ঝামটিয়ে বলল, বড় মা, তুমি তোমার পুত্রবধূকে একটু বেশি উপরে তুলছ না?
মানুষ তোমাকে ভালোর জন্য সাবধান করছে। তুমি বুঝছো না। পরে সময় থাকতে হুঁশ না ফিরলে পরে বুঝবে। রক্ষা করো মা আমায়। এত ভালো তোমার করতে হবে না। পানকড়ি আরো কিছু বলতে পারল না। মনময়ূরী অন্যদিকে মতন সাথে নিজে যোগ দিল, কিন্তু তাতে কোনো ভরসা পেল না। তন্মধ্যে ইংরেজি সাহেবরা উপস্থিত হলেন সে অনুষ্ঠানে। অলকানন্দা আজ কপাল অবধি ঘুমটা দেয়নি, যার ফলস্বরূপ তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। গোলাকার কিশোরীর চেহারা। সাহেবরা প্রবেশ করতেই গ্রামের সকলে উঠে দাঁড়ালো। এক একজন ভয়ে প্রায় জবুথবু অবস্থা। কেউ কেউ বসার জায়গা পরিষ্কার করে দিল। তন্মধ্যে পুজোর জন্য তুলে আনা এক কলস জল নিয়ে যাওয়ার সময় কিশোর ছেলে পা পিছলে পড়ে গেল। মাটির কলস ভেঙে চুরমার। ততক্ষণেও ক্ষান্ত হয়নি কেউ। কলসের বেশ খানিকটা জল গিয়ে পড়ল সাহেবদের মাঝে একজনের শরীরে। সে খুঁপে গেল। শক্ত বুট জুতো পরিহিত পা নিয়ে জোরে এক লাথি বসল ছেলের বুকে। আঁতকে উঠল সকলে। আর্তনাদ করে উঠল ছেলেটা। বিবেকানন্দ এমন নৃশংসতায় বাক্যহারা হয়ে গেল। সাহেব দ্বিতীয়বারের মতন লাথি দিলে ছেলেটার পেটে যায় দরুন। ছেলেটার নাক দিয়ে অঝোরধারায় রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। তৃতীয়বারের মতন পা আঘাতে নিলেই রুখে দেয় অলকানন্দা। বজ্রকণ্ঠে বলে, আর এক পাও আগাবে না সাহেব, খবরদার। সাহেব থেমে গেল। অলকানন্দা এতক্ষণে খেয়াল করল এটা আর কেউ না, মিস্টার স্টিফেন। অলকানন্দার ভারী অবাক হলো। লোকটাকে সে একটু কঠিন ভেবেছিল, কিন্তু তাই বলে এতটা মায়াদয়াহীন মানুষ সে মনে করেনি। স্টিফেনের পা থেমে গেল। শুভ্র রঙা শাড়িতে পরিহিত শুভ্র নারী অলকানন্দার চোখে মুখে উপচে পড়া তেজ দেখে সাহেব ভ্রু কুঁচকে তাকালো। বেশ তাচ্ছিল্য স্বরে বলল, আপনি বাড়াবাড়ি করিতেছেন একটু বেশি। এই গ্রামের মানুষগুলোর দায়িত্ব সবই আমার কাছে। তাদের ভালোর জন্য আমি কেবল এতটুকু নাও অনেকটাই বাড়াবাড়ি করতে পারি সাহেব। মিস্টার স্টিফেন হো করে হেসে দিলেন। অলকানন্দার বাঁধন না মেনে ছেলেটার বুকে শক্ত এক লাথি বসিয়ে দিলেন। দাঁত কিরমির করে বললেন, এত সাহস দেখাইছেন, আমি কিন্তু সেই সাহস 2 মিনিটে ভ্যানিশ করে দিতে পারি। দেখিবেন। অলকানন্দার মাঝেও এক তেজ কাজ করল। সে রণমূর্তি ধারণ করে বলল, দেখি সাহস। অ্যাডান থমকালো। চেষ্টা করলো স্টিফেনকে, কিন্তু সে থামল না। তার চোখের ইশারা পড়তে একটা লোক সেখানে স্থান ত্যাগ নিল। তার মিনিট দুয়েকের মধ্যে সেই লোকটা একটা বিধ্বস্ত মেয়েকে উপস্থিত করল। 13 কিংবা 14 বছর বয়সী হবে। পোশাক ছেঁড়া বিভিন্ন স্থানে। অলকানন্দা চমকে গেল নিজের বোনকে দেখে। বিস্মিত কণ্ঠে বলল, অন্নপূর্ণা। বিমর্ষ চিত্তে হতভাগ্যের ন্যায় দাঁড়িয়ে আছে অলকানন্দা। তার দৃষ্টি অস্থির। ছুটে গিয়ে নিজের ছোট বোনটাকে দুহাতে জাপটে ধরল। সময়টা তখন রাতের শুভারম্ভ। আকাশের বাতাস গোমট করা একটা উষ্ণতার ছোঁয়া। গ্রামবাসীর হৈ হুল্লোড় করা অনুষ্ঠানে প্রায় থিতিয়ে এসেছে। অলকানন্দা নিজের বোনের ধ্বংসাবশেষটুকু ভীষণ যত্নে বুকের মাঝে আঁকড়ে ধরল। ছোট বোনের এমন দশায় সে দিক বিভ্রান্ত। ছুটে এলো সুরবালা নবনীল। অলকানন্দা বিচলিত কণ্ঠে বার কয়েক ডাকলো নিজের বোনকে। অন্নপূর্ণা, এই অনু, চোখ খোল, দিদি ডাকছে তো। অন্নপূর্ণা ভীষণ ভাবামগ্ন হলো না। সে নিভু নিভু চোখে বার কয়েক তাকালো। একটা শীতল রাগ অলকানন্দার শির দ্বারা প্রবাহিত হলো। সে কিছুটা তীক্ষ্ণ স্বরে মিস্টার স্টিফেনকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার বোনের এই অবস্থা করেছেন? আপনি? স্টিফেন উত্তরে কেবল মুচকি হাসল। ভিনদেশী এই সুপুরুষের হাসি বড্ড চমৎকার লাগলো। বেশ গম্ভীরভাবে খেয়াল করলো। বোঝা যায় লোকটার বাগালে একটা ছোট গর্ত হয়, হাসলে যা আরো চমকপ্রদ লাগে। সরাসরি অতীব ফর্সা রঙের পুরুষের মুখে মায়া খুঁজে পাওয়া যায় না, কিন্তু স্টিফেনের মুখে একটা নিবিড় মায়া দেখতে পাওয়া যায়। অন্যান্যদের মতন তার চুলগুলো লালচে কিংবা ধূসর হলদেটে রঙের নয়। তার চুল কালো রঙেরই, তবে সাধারণ বাঙালিদের মতো অত কুচকুচে কালো না। আর চোখের পাপড়িগুলো বেশ ঘন। এমন চোখের পুরুষের চেয়ে নারীদেরই বেশি মানায়। কারণ নারীদের চোখ কথা বলার জন্য ব্যবহৃত একটি গোপন অঙ্গ। নারীর চোখ হাসে, কাঁদে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তা ভিন্ন। পুরুষদের চোখ সবসময় থাকে কঠিন, তীক্ষ্ণ, খাকা মরুভূমির মতন। অথচ স্টিফেনের ক্ষেত্রে পুরো বিপরীত। বরং মনে হচ্ছে এমন ঘন পাপড়ি যুক্ত ভ্রু কেবল তাকেই মানাবে, আর কাউকে না। অলকানন্দা হয়তো আরো কিছু বলতো, কিন্তু তার আগেই তাকে থামিয়ে দিল নবনীল। সাবধানী কণ্ঠে বলল, ভেবে করবেন কাজ নন্দা। আপনি, আমি যত বড়ই হই না কেন,
ওদের সামনে কিছুই না। ওদের ক্ষমতা একবার দেখানো শুরু করলে আমরা ধোপে টিকবো না। অলকানন্দার শরীরের ওপর উপচে পড়া জেদ, কিন্তু সে বরাবরই বুদ্ধিমতী, তাই সংবরণ করল নিজের জেদ। কণ্ঠ কঠিন রেখেই সাহেবদের শুধালো, আপনার কোনো সমস্যা থাকলে সেটা তো আমার সাথে মেটাবেন মিস্টার স্টিভেন, তবে আমার বোনের অবস্থা কেন করলেন? অ্যালেন কিছু একটা বলতে চাইল অলকানন্দাকে, কিন্তু স্টিভেন থামিয়ে দিল। বাঁকা হেসে বলল, রাজার আসনে বসতে হলে রাজনীতি জানতে হয় সানশাইন। আপনি রাজনীতিতে বড্ড কাঁচা। রাজার চতুরতা থাকতে হয়, কেবল সাহসিকতা দিয়ে কিছু হয় না। নাথিং। গ্রো আপ। যুদ্ধ বাকি আপনার। অলকানন্দা তাজ্জব বনে গিয়েছে। স্টিভেন এত ভালো বাংলা বলতে পারে, কেউ বুঝতে পারবে না যে সে ভিনদেশী। খুব পরিপক্ক বাংলা বলেন উনি। আগে তেমন খেয়াল না করলেও তার মুখে বাংলাটা শুনতে বেশ সুমধুর লাগে, আর তার কথায় গম্ভীরতা বহুদূর প্রসারিত। অলকানন্দা ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকতে থাকতে স্টিফেন সেখান থেকে প্রস্থান করল। অ্যালেন সহ বাকিরাও তার পিছু পিছু চলে গেল। পিছনে রেখে গেলেন বিস্মিত কিছু নয়ন। মাথার ওপর নিশ্চুপভাবে ঘুরছে স্থির তিন পাখাযুক্ত চন্দ্রখানা। তার নিচে নিঃশব্দে দাঁড়িয়ে আছে কতগুলো মানুষ। ফ্যালফ্যালে গলায় এক কোনায় কাঁদছে অলকানন্দার মা। থেমে থেমে সেই মিহি কান্নার স্বর ঘর জুড়ে শোনা যাচ্ছে। তন্মধ্যে অলকানন্দার বাবা নিতাই দাস খেকিয়ে উঠলেন। অকথ্য ভাষায় বললেন, মাগি মহিলা, তুই থাকতে পারিস নাই, আমার মায়াটার সমলগ্নে খানকি বানায়া ছাড়ছি দিলি। কে বিয়া করবে ওরে এখন? আর উপর কলঙ্ক মাখায়া নিয়া ডুবাইল। মায়ব বিছানায় শয্যাশায়ী হইল। কোন লাজ লজ্জা নেই মাগির ভিতর। নিতাই দাস আরো কিছু বলতে গিয়ে থেমে দিলেন। সুরবালা দেবী সাবধানী কণ্ঠে বলল, নিতাইবাবু, আপনার ভাষা সংযত করুন। ভাষা সংযত করতে আইছি নাকি যে সংযত করব? এক মার কলঙ্ক পাইল, আরেক মা বেধবা হইল। আরেক মেয়ে বেধবা হয়ে তোমার কোনো ক্ষতি করেনি বাবা, আর না তোমার ঘাড়ে গিয়ে উঠেছে। তাই নিজের দুঃখে প্রমাণ করার জন্য এগুলো কিছুই প্রয়োজন নেই তোমার। অলকানন্দা শক্তভাবে জবাব দিল। তাজ্জব বনে গেল নিতাই। তার বড় মেয়ে মুখের উপর এমন শক্তপোক্ত জবাব দিতে পারে, এটা তার অবগত ছিল না। নন্দন মশাই এই যেন মোক্ষম সময় পেলেন। নিতাই দাসকে নালিশের বার্তা দিলেন। অবাক হচ্ছেন নাকি বেয়াই সাহেব? এটা আপনার মেয়েই, যে বড়দের শাসন, কথাবার্তা, আচরণ কিছুই মেনে চলে না, তার ইচ্ছে মতো চলে। নিতাই দাস ক্ষুণ্ণ হলেন। মেয়ের দিকে তাকিয়ে বাজখায় কণ্ঠে বলল, এত অধঃপতন হয়েছে তোর? মায়া মানুষের কণ্ঠ নিচু থাকলেই ভালো। তুই তো জানিস না? তোকে খবরদার বাবা, মুখ থেকে আর একটা অসম্মানজনক শব্দ বেরোলে তো তোমার জন্য বিপদ আনবেও। অলকানন্দা তীক্ষ্ণ কণ্ঠে সাবধানী বাণী নিতাই দাসের রাগে দ্বিগুণ করে তুলল। সে মেয়েকে মারার জন্য উদ্যত হলেও অলকানন্দা শক্ত কণ্ঠে বাড়ির কর্মচারীদের ডাকলেন, গোবিন্দ কাকা, গোবিন্দ কাকা। অলকানন্দার কণ্ঠ তখন কিছুটা উঁচুতেই। তার ডাকে গোবিন্দ কাকা নামক ষষ্ঠস্থ মানুষটা তার স্থূল দেহটা নিয়ে খুব দ্রুত উপস্থিত হলেন। এসে মাথা নত করে বললেন, জি বৌমা, আদেশ করুন। অলকানন্দা তেজস্বিত চোখে তাকিয়ে রইল নিজের বাবার পানে। কন্যার চোখে তখন উপচে পড়া ক্রোধানল। সেই ক্রোধান্বিত দৃষ্টি কন্যা নিজের বাবার দিকে তাক করেছে। গোবিন্দ কাকা, আপনি এক্ষুনি এনাকে এ বাড়ি থেকে বের করে দিবেন, আর ওনাকে যেন এই বাড়ির আশেপাশে না দেখা যায় সেটা সকলকে জানিয়ে দিবেন। এটাই আমার হুকুম। নিতাই আকস্মিক হলেন মেয়ের এমন আচরণে। বাক্যহারা হয়ে গেলেন যেন তিনি। অবাক দুটো চক্ষু মিলে কেবল বিস্মিত ভঙ্গিতে দেখলেন তার শান্ত মেয়েটা হুট করে কেমন বিরাট পরিবর্তন এ চলে এসেছে। তার ধনিয়া হামাগুড়ি দিতে লাগলো যেন পুরো মহল জুড়ে। এর যে আর কিছুই তার কাছে জানা রইল না। অলকানন্দার মা সইলেন না মেয়ের কঠোরতা। মেয়ের কাছে ছুটে এসে মেয়ের বাহুতে ধাক্কা দিলেন। পাগল হলি নাকি তুই নন্দু? তোর জন্মদাতা লোকটা সে। তুই কিভাবে এমন আচরণ করতে পারি তার সঙ্গে? একটু বাঁধলো না? না বাঁধেনি, আর বাঁধবেও না। যে পিতা কন্যার সুখ দুঃখ না বুঝে কেবল নিজের আত্ম অহংকারকে বড় করে দেখে, কন্যার মনে সে পিতার কোনো স্থায়ী নেই। বিধবা হয়েছিলাম বলে যে পিতা কন্যাকে বলেছিল অন্যায় সব মুখ বন্ধ করে সহ্য করে নিতে, সে পিতার আসন আমার কাছে নেই। যে পিতা নিজের কন্যার দুঃসময় কেবল কলঙ্কের কথা ভেবে ডুবে মরতে পাকে, তেমন পিতার আসন কোনো পৃথিবীর কোনো জগতেই
থাকা উচিত নয়, এটা ভুল, একটি অন্যতম ভুল। নিতাই দাস তখন প্রায় হতভম্ব। গোবিন্দ কাকা শুনলেন অলকানন্দার কথা। কিছুটা চোখ পাকালেন তিনি। অলকানন্দার চোখ টলমল করে উঠল। সে কাঁদল না। বাবা আজ এমন পরিস্থিতিতে না ফেললেও হয়তোবা অন্নপূর্ণার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতো বাবা। কখনো কখনো একটু ভালোর জন্য কঠিন হওয়াটা স্বাভাবিক। অন্নপূর্ণাকে নেওয়া হলো শহরের একই চিকিৎসালয়ে। পুরুষ ডাক্তার চিকিৎসা করে বিধায় প্রায় অনেকেই ছিল অমত, কিন্তু শুনল না অলকানন্দা সেই বাধা। ছুটল শহরে। অন্নপূর্ণা তখনও জ্ঞানশূন্য। অলকানন্দার শহরে চিকিৎসা চলছে। চিকিৎসালয়ে উঠতেই চিকিৎসা শুরু হয়ে গেল। ডাক্তার জানালেন মেয়েটার জিহ্বা কেটে ফেলা হয়েছে। দুই পায়ের গ্রামে অলকানন্দা নিবিড় একটা শাসন ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে। অনেকে মানতে পারছে না, কেউ বা অবাক হয়ে ধন্য করছে। অলকানন্দা নিজের বোনকে শহরের চিকিৎসালয়ে রেখে আবার এসেছে গ্রামে। বোনের সাথে সাথে একটা পরিবারের সাথে একটা গ্রামে তাকে পরিচিত করা হয়েছে। তার উপর তার কাছে খবর গিয়েছে নবনীর গ্রামে নেই। কোনো একটা কারণে সে তার বিদ্যালয়ে ফিরে গিয়েছে। মনোহর কিছুটা সুস্থ হলে আবার নিজেকে হর্তাকর্তা ভাবা শুরু করে দিয়েছে। গ্রামে শুরু হয়ে গিয়েছে অরাজকতা। অবশেষে দীর্ঘ ক্লান্তি নিয়ে সে ফিরেছে গ্রামে প্রায় বেশ খানিক দিনটা পরেই। গ্রামে ফিরতে অলকানন্দার চক্ষু চড়ক গাছ। কৃষকদের যে জমি নিয়ে অলকানন্দা এত হইচই করলো, সাহেবদের সাথে অবধি কত ধরনের কথা কাটাকাটি শত্রুতা করলো, এমনকি হয়তো সেজন্যই আজ তার বোনের এই অবস্থা। অথচ সে জমি আজ ফসলের ছিটেফোঁটাও নেই। হেমন্তকালে যে জমি থাকবে ফসলে ভরপুর, মনে হতো যেন সোনালী খনি হেদায়েত যেন দান করেছে। জমিটা সোনায় পূর্ণ হয়েছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অলকানন্দা মাথা ঘুরে উঠল। নিজেকে মনে হলো দিকশূন্য। ফসলের জমি পেরিয়ে নিজের বিহারিণী মহলের সামনে আসতে অলকানন্দা আরেকটা বার বিস্মিত হলো। এই ভর সন্ধ্যাবেলায় তার মহলের সামনে এই অনাকাঙ্ক্ষিত জন সমুদ্রের ঢেউ। সে হতবাক। হুট করে কি এমন হলো যে এমন জনসমুদ্র তাদের উঠানে? সবে তো এলোমেলো কেন? অলকানন্দার বুক মোচড় দিয়ে উঠল। অপ্রত্যাশিত কিছুর আভায় তার কানে বাজল। সে বিচলিত হয়ে গাড়ি থেকে নামতেই সকলের নজর তার দিকে এলো। তরঙ্গিনী ছুটে এলো। কিছুটা ফিসফিস করে বলল, নন্দা চলো তো ভেতরে, এখন ওদের সাথে কথা বলার দরকার নেই। অলকানন্দা ভ্রু কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, কি হয়েছে? অনেক কিছু হয়ে গেছে, আপাতত তোমার শুনতে হবে না, তুমি ভেতরে এসো। অলকানন্দা ধীর পায়ে এগিয়ে যেতে নিলে অবাক হয়ে ফিরে তাকালো। তাকালো সে গ্রামবাসীদের দিকে। সকলের মুখ থমথমে। অলকানন্দা সকলের সামনে গিয়ে উপস্থিত হলো। সকলকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ল, কি সমস্যা হয়েছে আপনাদের, আমাকে বলুন। জনসম্মুখে দাঁড়িয়ে থাকা সেদিন বৃদ্ধ লোকটা থমথমে মুখ নিয়ে বলল, তোমার আদর্শ বিচারের জন্য কি হয়ে গিয়েছে গ্রামে তা শুনবে না? বৃদ্ধার থমথমে কণ্ঠে এমন কিছু ছিল যেটা অলকানন্দাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে জ্যাঠাবাবু? তুমি বিচার করেছিলে তোমার দেবরের। আমি বলেছিলাম মেয়েটাকে বিয়ে দিতে তোমার দেবরের সাথে, কিন্তু তুমি দিলে না। তুমি ন্যায় বিচার করবে, অপরাধীদের শাস্তি দিবে, তোমার কথাই রইল। অপরাধীর শাস্তি হলো, আজ অপরাধী বেঁচে আছে, আর যার সাথে অপরাধ হয়েছে সে ঝুলছে বৃক্ষে। আর কেবল সে না, তার বাপ মহাশয় ঝুলে আছে। এতক্ষণে বোধহয় ন্যায় বিচার হলো বলো। অপরাধী বেঁচে রইল, মূল্য নিরপরাধ মেয়েটা। অলকানন্দা কর্তব্য বিমুখ। তার মিনিট কয়েক সময় লাগলো বৃদ্ধের কথাগুলো বুঝতে। কিন্তু যখন তার মস্তিষ্কের নিউরনের কথাগুলো প্রতিধ্বনিত হলো, ঠিক তখনই সে দু কদম পিছিয়ে গেল। প্রাণশূন্য চোখে তাকালো বৃদ্ধের পানে। হতবিহ্বল কণ্ঠে বলল, কবে মারা গিয়েছ ওরা? কেনই বা এটা হলো? বৃদ্ধ লোকটির চোখে আগুন ফুটন্ত হলো, কণ্ঠে তার তেজ। সে ক্রোধে বলল, কেন হবে বুঝতে পারছো না? একটা মেয়ের জীবন সবসময় মূল্যবান। কি বলো? কার চরিত্র? তার চরিত্রটাই একটা মেয়ের কাছে সবচেয়ে বেশি মূল্যবান, তার হাতিয়ার। আর মেয়েটার সে চরিত্র লুটে নিয়েছে তোমার দেবর। তো বাঁচবে না। সে মেয়েটার তো স্বাভাবিক। মেয়েটার ঘর থেকে বেরোতে পারতো না, স্কুলে গিয়েছিল, কিন্তু শিক্ষকেরা বিরূপ মন্তব্য করেছে, মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আর না পেরে তিনজনই নিজেদের জীবন দিয়ে গেল গতকালে। সেদিন যদি মেয়েটার বিয়ে দিয়ে দিতে, তবে আজ এমনটা কি হতো? হতো না। যোগ্য আসনে যোগ্য বিচারের লগে খালি তেজ দিয়ে কিছুই হয় না, তুমি তার প্রমাণ।
পুরো পরিবেশ জুড়ে থমথমে নীরবতা। কোনো শোরগোল নেই, হইচই নেই। নিবু নিবু বাতাসে বাড়ির চারপাশে জ্বালানো মশালগুলো থেমে থেমে কাঁপছে। দীর্ঘশ্বাস ভারী হলো প্রকৃতির। অলকানন্দা চক্ষু টলটল করছে। হুট করে আবার সবটা তার হাতের বাহিরে বেরিয়ে যাচ্ছে। সবটা অন্য স্রোতে চলে যাচ্ছে। মিস্টার স্টিফেন একটা কথা ঠিকই বলেছিল। কেবল সাহসিকতা দিয়ে রাজনীতি করা যায় না। আজ অলকানন্দা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ভিড়ের মধ্যে থেকে আরেকটি কণ্ঠ ভেসে এলো। কি করবে এখন বৌমা? মৃতদেহগুলো এখনো গাছে ঝুলে আছে, কেউ ধরেনি, কি করবে? এমন কথার জন্য হয়তো অলকানন্দা মোটেও প্রস্তুত ছিল না। গতকাল মারা গিয়েছে, আজও তার দেহ কেউ ধরেনি। সহ্য হয় না তার এই কথাগুলো। কিন্তু কেন ধরেনি? অলকানন্দার ভেতরে তৈরি হয় প্রশ্ন। আর তা দমিয়ে রাখতে পারল না সে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, কাল ওরা মারা গিয়েছে, অথচ আজও দহ হয়নি কেন? কি সমস্যা? ওরা ছোট জাত। আমাদের গ্রামে একমাত্র ওরা ছোট জাত ছিল, যার জন্য ওদের বাড়িটা একটু পেছনে দিকটায় ছিল। ওদের কোনো কাজে আমরা যেতাম না, জাতের অমান্য হবে। তাই ওদের কোনো ব্যবস্থাও হয়নি। উপস্থিত একজনের কথা শুনে অলকানন্দা ভাবমূর্তি আরো বিস্মিত হলো। কিন্তু কিছু সময়ের ব্যবধানে মেয়েটা খিলখিল করে হেসে উঠল। অবাক হলো সকল জনসমাগম। সাথে অবাক হলো মহলের ভেতরে দাঁড়িয়ে থাকা অলকানন্দার পরিবারের মানুষগুলো। এমন একটা পরিস্থিতিতে এহেন কাণ্ড করার মেয়ে তো অলকানন্দা নয়, তবে ওর হাসির কারণ কি? সকলের চোখে মুখে যখন তাচ্ছিল্যতা ভাব ছড়িয়ে পড়েছে, তখন অলকানন্দা হাসতে হাসতে পেটে খিল ধরা অবস্থায় বহু কষ্টে হাসি থামিয়ে বলল, ওরা ছোট জাত বলে মৃতদেহ গাছে ঝুলছে, অথচ ওদের ন্যায় বিচার দিতে চাওয়া আমাকে আপনারা বিচার করতে বলছেন। কোন আসন আমার জন্য যোগ্য, কোনটা অযোগ্য তা নিয়েও হইচই করছেন। আপনাদের দেবতা ভাববো না তো কি দৈত্য ভাববো? আমি সংশয়ে আছি। খবরদার! আপনারা খবরদার! আমার সাথে ভুলেও কঠিনতা আসবেন না। আমি কঠিন হলে কিন্তু মাটিও কাঁপবে। নারী মানে জানেন তো? মমতাময়ী মা, আবার ধ্বংসলীলা চালানো কালীও। সাবধান! যে লোকটা অলকানন্দার ধমক দিয়েছিল সে রীতিমতো পিছিয়ে গেল। অলকানন্দার গলার স্বর কিঞ্চিৎ উঁচু করে পাহারাদারকে ডাকল। বীরু দাদা! সাথে সাথে মোটা তাজা একজন লোক ছুটে এলো। হাতে তার মোটা বাঁশের লাঠি। বলুন বৈঠকরণ, এক্ষুনি আমার সাথে চলুন আপনি। ওদের মৃতদেহ সৎকার করা সকল ব্যবস্থা করব আমি নিজে, দাঁড়িয়ে থেকে। চলুন। বীরু নামের লোকটা মাথা নাড়ল। কিন্তু অলকানন্দার থেকে এবার বেরিয়ে এলো নন্দন মশাই। হুঙ্কার ছাড়লেন, এখনো তোমার লজ্জা হয় না তাই না? তোমার জন্য ৩টা মানুষ মরেছে, তবুও তুমি ক্ষমতা দেখাচ্ছ। আর তুমি কি জাত নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে নাকি? এমনিতেই তো বাছাই কিছুই করো না। শহরে চলে যাচ্ছ, পুরুষ ডাক্তারদের গিয়ে বোনকে চিকিৎসা করাচ্ছ, নিজেকেও তাদের সাথে মেলাচ্ছ। লাজ লজ্জা সকল বিসর্জন দিয়েছ। আর কি চাও? জাত ধর্ম খেতে চাও? সমাজ তোমাকে একঘরে করে দিক। জানো তো তুমি, সমাজের এই বিধান অবশ্য অলকানন্দার অজানা ছিল। তাই সে কিঞ্চিৎ ভ্রু কুঁচকে বলল, তাহলে আপনি কি করতে চাইছেন? মৃতদেহগুলোকে কি করব? এভাবেই ঝুলবো? হ্যাঁ, এভাবেই থাকবে ওরা। বন জঙ্গল ওদিকে। নেকড়ে আছে সেখানে, এসে খেয়ে ফেলবে। আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। নন্দন মশাই এমন হৃদয়হীন কথাবার্তায় কেঁপে উঠল অলকানন্দা। আপনি মানুষ? নন্দন মশাই ইচ্ছে হলো এই ভরা জনসমাজে অলকানন্দাকে সজোরে দুটো থাপ্পড় বসিয়ে দিতে। কিন্তু অলকানন্দার প্রতি একটা নিবিড় ভীতভাব তাকে এটা করতে দিল না। ততক্ষণে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো তরঙ্গিনীও। অলকানন্দার পাশে দাঁড়ালো। চলো নন্দা, আমিও যাবো তোমার সাথে। অলকানন্দা আশ্বাস পেল। এবার গ্রামবাসী আরেকবার অন্দরমহলের সকলের দিকে তাকিয়ে সেও উঠে গেল গরুর গাড়িতে। তার পেছন পেছন এলো দুটো পাহারাদার। মজা দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি গ্রামবাসী, তাই কৌতূহল নিয়ে তারাও এগিয়ে এলো। ২ পয়েন্ট গ্রামের প্রায় শেষ দিকের বাড়িটা ছিল বিশিদাতের, যে মারা গিয়েছে। ছোট জাত বলা সভ্য সমাজ থেকে অনেকটা দূরে থাকতে হলো তাদের। বিদিশাদের বাড়িদের পাশে বড় অশ্বত্থ গাছ আছে, আর সেখানেই বিদিশা চিরনিদ্রায় আচ্ছন্দিত। অলকানন্দার বেশ মায়া হলো মেয়েটার জন্য। মশালের আলোয় মেয়েটার মুখ একটু হলদে সাদা দেখাচ্ছিল। ১২-১৩ বছরের হবে মেয়েটা। কি সুন্দর চেহারা, মিষ্টতা পুরোপুরি মুখ জুড়ে। অথচ একটা কুলাঙ্গারের জন্য মেয়েটার সুন্দর জীবন শেষ হয়ে গেল।
পাহারাদারদের সাহায্যে অলকানন্দা সবগুলো দেহ নিচে নামালো। পুরোহিতরা আনতে পাঠালো। কিন্তু পাহারাদাররা এসে খবর দিল পুরোহিতরা নাকি আসবে না। লাশগুলো স্নান করানোর প্রয়োজন, অথচ কোনো সাহায্যকারী এগিয়ে আসে না। অলকানন্দা বিনু নামের লোকটাকে আবার ডাকলো। বিনু দাদা, এখানে আসুন। আদেশ পেতেই বিনু চলে এলো। মাথা নত করে বলল, বলুন বৌঠান। গ্রামে কে মৃতদেহ স্নান করায়? খবর দিয়েছেন তাদের? দিয়েছিলাম, কিন্তু তারা আসবে না জানিয়েছে। গ্রামে প্রায় বেশ খানিকজন মানুষ দাঁড়িয়ে আছে। তার মাঝ থেকে একজন বলল, ওরা ছোট জাত, ওদেরকেও স্নান করাবে না। অলকানন্দা যেন সে কথা কানেই তুলল না, বরং কাট কাট কণ্ঠে বিনুকে উদ্দেশ্য করে বলল, বিনু দাদা, স্নান করার ব্যবস্থা করুন। বিদিশা আর ওর মাকে আমি স্নান করাবো। মানুষের পরিপূর্ণ স্থানটার মুহূর্তে কলস সৃষ্টি করল। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তারা। কিন্তু বিদিশার বাবা অলকানন্দা বলল বিপাকে, সত্যি তো, এই মানুষটাকে কে স্নান করাবে? নিজেকে বড্ড অসহায় অনুভব করল সে। ততক্ষণে অবশ্য জায়গাটার চারপাশে মশাল জ্বালিয়ে আলোকিত করে দেওয়া হয়েছে। অলকানন্দা সে আলোয় মানুষটার ওপর পড়া ভিড় দেখতে পেল। সেখান থেকে কেউই নেই যে অলকানন্দাকে সাহায্য করবে। অলকানন্দা আশাভরা দৃষ্টিতে নিয়ে তাকালো সবার পানে, কিন্তু কারো মুখে একটু শব্দ নেই। আজ নবলীন থাকলে এতটা অসহায় হয়তো সে কখনো অনুভব করতো না। মানুষ ছাড়া অলকানন্দা এই আসরে টিকে থাকা যে বড়ই মুশকিল, তা সে মুহূর্তে মুহূর্তে উপলব্ধি করতে পারছে। অলকানন্দা যখন একবার আশা ছেড়ে দিতে চাইল, ঠিক তখনই ভিড় থেকে একটা বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, আমি গোসল করাবো বিষিদারের পিতাকে, আমি নিচ্ছি এই দায়িত্ব। সকলে এসে তখন সেই বৃদ্ধের দিকে। অলকানন্দা অস্ফুট স্বরে বলল, মনিমুল মাস্টার মশাই। মমিনুল ইসলাম নামক লোকটা এগিয়ে এলেন। অলকানন্দার বিদ্যালয়ের আদর্শ একজন শিক্ষক তিনি। সে এগিয়ে এসে ধীরে ধীরে বলল, আমি করাবো গোসল নন্দা। সকলের মাঝে আবার হইচই উঠে গেল। কয়েকজন তো এগিয়ে এসে হিংস্রতার সাথে বলল, না, আমরা হিন্দু জাতি আর আপনি মুসলিম, আপনারা এখানে কিছু করতে পারবেন না। মমিনুল ইসলাম বড় শান্তির সাথে জিজ্ঞেস করলেন, আমি মানুষ জাতি আর ওরা মানুষ, আপনারা না পারলে আমি মানুষ হিসেবে তো সাহায্য করতেই পারি। উদারতার চেয়ে বড় ধর্ম নেই। গ্রামের লোক মানতে নারাজ। এর মাঝে পাহারাদার বিনু বলে উঠল, আমিও স্নান করতে সাহায্য করবো মাস্টার মশাই, আমি আছি। অলকানন্দার চক্ষু জুড়ে উপচে পড়ল কৃতজ্ঞতা বোধ। মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম, সেটা আবারও এই মানুষগুলো প্রমাণ করে দিল। এমন একটা পিছিয়ে পড়া শতকে এমন বদলে সত্যি বিস্ময়কর একটা চমকপ্রদ ব্যাপার। কিন্তু এর জন্য পোহাতে হবে অনেক দুর্গতি।